সবাইকে শুভেচ্ছা। লাইভ এমসিকিউর আরেকটি ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। ৪৯তম স্পেশাল বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা আজকের গণিতের নবম ক্লাসটি শুরু করতে যাচ্ছি আর কি। তো প্রথমে আমার পরিচয় জানিয়ে দিই। আমার নাম ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি ৩৮তম বিসিএস থেকে গণিতের সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি প্রভাষক হিসেবে। তো আমাদের ৮টি ক্লাস অতিক্রম হয়েছে আর কি। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে মেকানিক্সের উপরে। এখানে আছে কি জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম আর সেন্টার অফ গ্র্যাভিটি। তো যার মধ্যে ইকুইলিব্রিয়ামের কিছুটা আমরা এইচএসসিতে কভার করতে পারি। আপনারা যদি দেখেন ফোর্সেসের মধ্যে 7.8.3 ওই চ্যাপ্টারটার মধ্যে ইকুইলিব্রিয়ামের কিছু ধারণা আছে। 8.2 এর মধ্যে কিছু ধারণা আছে, যেমন লামিস থিওরেম, লামির উপপাদ্যটার মধ্যেও ইকুইলিব্রিয়ামের কিছু ব্যাপার আছে। আর হচ্ছে প্যারালাল ফোর্সেস, ওইখানেও কিছুটা আছে। আর আমরা এখানে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব আর কি আমাদের সিলেবাস অনুযায়ী, এবং এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, ইকুইলিব্রিয়াম থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক থেকে কি প্রশ্ন আসতে পারে, আর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা গুরুত্বপূর্ণ আর কি বেশি। সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে কি। তো আমাদের ক্লাসের ওভারভিউ যদি আমরা আজকে নিই, যে এখানে দেখা যাচ্ছে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম হতে হলে কি কি কন্ডিশন প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইকুইলিব্রিয়াম কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি, আর ভার্চুয়াল ওয়ার্কের স্টেবিলিটি নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, যদিও এই দুটো একই জিনিস হয়ে গেছে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আর কি। তো আমরা লেকচারে চলে যাই। তো প্রথমেই দেখি আমরা জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম হওয়ার জেনারেল কন্ডিশন দুইটা, এগুলো আলোচনা করার আগে আমরা একটু প্রিভিউ করি আর কি। কিছু ডেফিনেশন যদি আমাদের জানা থাকে তাহলে ভালো হবে। যেমন প্রথম ডেফিনেশনটা হচ্ছে কি, রিজিড বডি কি। তো এখানে সংজ্ঞাটা দেখেন, এ রিজিড বডি ইজ অ্যান আইডিয়ালাইজড সলিড। ঠিক আছে, এটা একটা ধারণা করা হয় এরকম বডি আসলে আমরা ফিজিক্সের ভাষা বা কেমিস্ট্রির ভাষায় আদর্শ কিছু একটা বলি, তাই না? যেটা কিন্তু আসলে পৃথিবীতে পাওয়াটা খুব দুষ্কর। আদর্শ গ্যাস বলতে কিছু নাই, তবে আদর্শের কাছাকাছি কোনো একটা বস্তু। তো এটাই বলছে, সলিড বডি ইন উইচ দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট রিমেন্স কনস্ট্যান্ট। মানে ওই যে বডিটা আছে ওইখানে যে কোনো দুইটা কণার মধ্যবর্তী দূরত্বটা কি থাকবে, একই রকম যদি থাকে, ওই বডিটাকে আমরা কি বলবো, রিজিড বডি। ঠিক আছে, ইভেন হোয়েন এক্সটার্নাল ফোর্স আর অ্যাপ্লাইড। অর্থাৎ আপনি যদি এটার উপর মনে করেন যে একটা লোহার উপর হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন, ঠিক আছে, এই যে আপনি বল প্রয়োগ করলেন, বল প্রয়োগের পরেও দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, মানে ওই যে লোহার যে দণ্ডটা বা লোহার যে আপনি বলতে পারেন যে ভরটা, ওইটা চ্যাপটা হলো না, বা চ্যাপটা হওয়ার পরেও ওই বডির যে কোনো দুইটা কণার মধ্যবর্তী দূরত্বটা সমান আছে, ঠিক আছে, বা কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা ওই রকম বডিকে বলবো রিজিড বডি। তো এখানেই বলা হচ্ছে ইন রিয়ালিটি, বাস্তবে অল বডি ডিফর্মস, অর্থাৎ প্রত্যেকটা বডি কি করে, তার যে ফর্মটা এটা ডিফর্ম হয়ে যায়, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়। আপনি যখন এটার উপর বল প্রয়োগ করবেন, সেটার খুব ছোট হলেও এটার মধ্যে আকারের পরিবর্তন ঘটে, তাই না? এটা বলছে, বাট ইফ ডিফরমেশন ইজ নেগলিজিবল, যদি আমরা এই যে বিচ্যুতিটাকে যদি আমরা খুব ক্ষুদ্র হয়, তাহলে সেটাকে আমরা রিজিড হিসেবে কল্পনা করতে পারি। অর্থাৎ একেবারে আইডিয়াল আদর্শ রিজিড বডি বলতে কোনো কিছু কিন্তু নাই। তো এখানে এটাই বলা হচ্ছে আর কি, এক্সাম্পল দেওয়া হচ্ছে। তো যদি ক্ষুদ্র পরিবর্তন ঘটে সেটাকে আমরা রিজিড বডি হিসেবে ধরতে পারবো, যে স্টিল রড, এ উডেন ব্লক, ঠিক আছে, এইগুলোকে আমরা রিজিড বডি হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস। ফোর্স তো আমরা জানি বল, এখন সিস্টেম অফ ফোর্সেসটা কি? সিস্টেম যেহেতু বলছে, এর মানে অনেকগুলো ফোর্স এখান থেকে বোঝা যাচ্ছে, তাই না? আমরা যদি ডেফিনেশনটা দেখি, এ সিস্টেম অফ ফোর্সেস মিন টু অর মোর ফোর্সেস অ্যাক্টিং সাইমultaneously অন এ বডি। অর্থাৎ কোনো রিজিড বডির মধ্যে যদি দুই বা ততোধিক ফোর্স কাজ করে, কিভাবে কাজ করে, তাহলে ওইগুলোর আমরা কি বলবো, সিস্টেম অফ ফোর্সেস। একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্সেস মানে কি, যে একই তলের মধ্যে যদি সবগুলা বল ক্রিয়া করে, তাই না, এটাকে বলা হয় কোপ্ল্যানার ফোর্সেস। এরপর আছে নন কোপ্ল্যানার ফোর্সেস, বিভিন্ন তল থেকে ওই বস্তুর উপর
মানে আপনি মনে করেন যে উপর থেকে কেউ ঘুষি দিচ্ছে, নিচ থেকে মানে এক্স অক্ষ বরাবর কেউ টানতেছে, ওয়াই অক্ষ বরাবর কেউ টানতেছে, তাহলে কিন্তু তলগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে কনকারেন্ট সিস্টেম। কনকারেন্ট সিস্টেম মানে কি, সবগুলো ফোর্স যদি একটা পয়েন্টে ক্রিয়া করে, এইটাই বলছে লাইন অফ অ্যাকশন মিটস অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। কনকারেন্ট আমরা কথাটা যখন শুনবো তখন বুঝবো যে এখানে সবগুলো ফোর্স একটা পয়েন্ট দিয়ে কাজ করতেছে। আরেকটা হচ্ছে প্যারালাল ফোর্সেস, যদি এই রিজিড বডির উপর যে ফোর্সগুলো ক্রিয়া করতেছে এগুলো সবগুলো প্যারালাল হয়, সবগুলো যদি প্যারালাল হয় তাহলে সেটাকে আমরা বলবো প্যারালাল ফোর্সেস। তো সিস্টেমে ফোর্সেস বিভিন্ন রকম হইতে পারে, যে আমরা এখানে দেখলাম কোপ্ল্যানার হইতে পারে, নন কোপ্ল্যানার হইতে পারে, কনকারেন্ট হইতে পারে, প্যারালাল হইতে পারে। ঠিক আছে, তো এখান থেকে একটা অবজেক্টিভ থাকতে পারে যে নিচের কোনটি সিস্টেম অফ ফোর্সেস। আচ্ছা, কাপলটা কি? কাপল হচ্ছে দুইটা সমান বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা যদি একই না হয়, ঠিক না? এটা একটু কঠিন সংজ্ঞা হয়ে গেল, এখানেই কথাটা এভাবেই বলা আছে, কাপল ইজ ফর্মড when two equal and opposite parallel forces acting on a body but not along the same line। অর্থাৎ মনে করেন যে একটা ফোর্স এইখানে ক্রিয়া করতেছে, ঠিক আছে, এই ফোর্সটার নাম হচ্ছে পি, আরেকটা ফোর্স এই সিমিলার ফোর্স পি, এই দুইটা কিন্তু কি করতেছে, পরস্পর উল্টা দিকে ক্রিয়া করতেছে এবং ফোর্সগুলো সমান, কিন্তু এই ফোর্সগুলো একই লাইন বরাবর ক্রিয়া করতেছে না। যদি একই লাইন বরাবর ক্রিয়া করতো তাহলে এটাকে বলতাম পি, এটাকে বলতাম পি। ঠিক আছে, যদি একই লাইনে হইতো। তো এইটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে ডি। তো এরকম যদি একটা আপনি সিস্টেম তৈরি করতে পারেন ফোর্সের, তাহলে সেটাকে বলবো আমরা কাপল। ঠিক আছে, আর একটা কাপলের ভ্রামক আমরা পড়েছি জড়তার ভ্রামক। ভ্রামক মানে কি, এই যে আপনি বলটা ক্রিয়া করতেছেন এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর্থাৎ এই ডিটাকে বলা হবে কি, এই দুইটার গুণফলকে বলা হবে কাপলের ভ্রামক। অর্থাৎ আমরা যদি এখানে পি ফোর্সকে ডি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে তার ওই কাপলের ভ্রামক। তো এখন যখন কোনো বস্তুর উপর কাপল ফোর্স ক্রিয়া করে তখন কিন্তু ওই বস্তুটার কি ধরনের রোটেশনাল একটা ডিসপ্লেসমেন্ট হয় অথবা রোটেশন তৈরি হয়। তো যখন আপনার উপর মানে যদি কোনো রোটেশন দেখেন, যেমন ফ্যান ঘুরতেছে তখন কিন্তু একটা রোটেশন তৈরি হচ্ছে, তাই না? বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেন সেটা সামনে পিছনে না গিয়ে এটা ঘুরে যাচ্ছে, তাহলে তখন কিন্তু সেখানে কাপলের ফোর্স ক্রিয়েট হচ্ছে। কাপল কিন্তু এক ধরনের ফোর্স, তাই না? তো এইটা আমাদের মনে রাখতে হবে আর কি, কাপল জিনিসটা কি। আচ্ছা, এরপর হচ্ছে আরবিটারি পয়েন্ট। তো এই পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, এই যে আরবিটারি পয়েন্ট ইজ এ চুজেন পয়েন্ট ইন অর আউটসাইড, অর্থাৎ ওই বস্তুর মধ্যেও হইতে পারে, বস্তুর বাইরেও হইতে পারে। ঠিক আছে, সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন, আমরা ওই আরবিটারি পয়েন্টটা কেন হিসাব করি, যেন আমি ক্যালকুলেশন করতে ইজি ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, আর ওইখানে ওই পয়েন্টটাতে ইকুইলিব্রিয়াম হোল্ড করে। তো এই সংজ্ঞাগুলো আমরা একটু দেখে নিচ্ছি আর কি, যে কোন পয়েন্টে ইকুইলিব্রিয়াম হোল্ড করে যদি অপশান আসে তাহলে আমরা বলবো আরবিটারি পয়েন্টে কোন ইকুইলিব্রিয়াম হোল্ড করে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। তাহলে মোমেন্ট কি, ফোর্সকে যদি আমরা ওই ডিস্টেন্স দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে সেটার দ্বারা আপনার মোমেন্ট পাবো। ঠিক আছে, এবং মোমেন্টাম কখন থাকে, তখন যখন এটা রোটেশনাল ফোর্স থাকে। ঠিক আছে, একটা ফোর্স হচ্ছে কি সরলরৈখিক ফোর্স বল ক্রিয়া করে, আরেকটা হচ্ছে রোটেশন ফোর্স। তো মোমেন্টটা হচ্ছে রোটেশন ফোর্সের জন্য কাজ করে, এটা আমাদের মনে হয়। দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাট এ পয়েন্ট প্রডিউসড ফোর্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স দ্য পয়েন্ট লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। অর্থাৎ একটা ফোর্স আপনি ক্রিয়া করলেন এবং যেই পয়েন্ট থেকে ক্রিয়া করলেন ওই পয়েন্ট থেকে ওই বলটা যেই রেখা বরাবর ক্রিয়া করলেন ওই রেখার দূরত্বটাকে বলা হবে কি, এই ডি। এই ডিটাকে যখন আপনি এফ দ্বারা মাল্টিপ্লাই করলেন তখন আপনি ওইটার মোমেন্ট পাবেন। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। মোমেন্ট হচ্ছে কি, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। তো মোমেন্ট কিন্তু এক ধরনের কাজ, এটাও কিন্তু আপনি মনে রাখতে পারেন। যখন রোটেশনাল কোনো কাজ হয় তখন সেটাকে বলে আমরা মোমেন্ট। আমরা কি পড়েছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পড়ছিলাম এফ এস, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তো সেক্ষেত্রে মোমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ডাব্লিউকে ডি দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। তো এখানেই বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য লাইন অফ অ্যাকশন, যেই লাইন বরাবর ওই পয়েন্টে ক্রিয়া করে। ঠিক আছে, আর এটার একক কি, নিউটন মিটার, এটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। তো
এইগুলো হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন, যেটা ইকুইলিব্রিয়াম যখন আমরা জানবো তখন কিন্তু এইগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামের সাধারণ সংজ্ঞা কি? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটা কোনো মানে কি হয়, পরিবর্তন হয় না, বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তখন আমরা বলি বস্তুটা কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তাই না? আপনি তিন দিক থেকে একটা বস্তুকে টানতেছেন কিন্তু বস্তুটার জায়গা থেকে একটু নড়ে নাই, তখন আমরা বলবো কি সেখানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তো এগুলো আমরা এসএসসিতে পড়েছি, কিন্তু আমাদের অনার্সের ধারণাটার জন্য আমরা যদি দেখি, যেখানে বলছে কি এ বডি ইজ সেড টু বি ইকুইলিব্রিয়াম হোয়েন ইট রিমেইনস ইন অ্যাট রেস্ট, তাই না? অর্থাৎ বস্তুটা যখন স্বাভাবিক থাকে বা স্থির থাকে, অর মুভস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ ভ্যালোসিটি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে কখন এটা মুভ করবে, যখন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, যখন এক্সিলারেশন শূন্য হবে, অর্থাৎ বস্তুর মধ্যে যদি কোনো এক্সিলারেশন তৈরি না হয়। ঠিক আছে, বস্তুটা ঘুরতেছে কিন্তু তার মধ্যে কি হচ্ছে না, কোনো ত্বরণ তৈরি হচ্ছে না, তখন আমরা বলবো বস্তুটা কি আছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। ঠিক আছে, তো এখানে ইকুইলিব্রিয়াম দুই ধরনের, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, আরেকটা হচ্ছে কি রোটেশনাল। ঠিক আছে, তো ট্রান্সলেশনাল যেটা, সেটা হচ্ছে আপনি যদি একটা বস্তুকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যান, তখন যদি সেটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে ট্রান্সলেশনাল। আরেকটা হচ্ছে কি রোটেশনাল, অর্থাৎ সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোশনের জন্য। তো এখানে কি থাকবে না, ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যখন বস্তুর মধ্যে কোনো কি থাকবে না, লিনিয়ার মোশন থাকবে না। অর্থাৎ আপনি একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, আপনি এখান থেকে টানতেছেন, আপনার ভাই এখান থেকে টানতেছে, তাহলে বস্তুটার আপনিও পি ফোর্সে টানতেছেন, সেও পি ফোর্সে টানতেছে, তাহলে বস্তুটা কিন্তু অবস্থানটা সেম থাকবে, তখন আমরা বলবো কি বস্তুটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ঠিক আছে, আচ্ছা, তো ইকুইলিব্রিয়াম পজিশনে কখন থাকে, যখন বস্তুর উপর ক্রিয়ারত সবগুলা বলের যোগফল কি হবে, শূন্য হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর তার উপর প্রযুক্ত বল হচ্ছে এফ অফ এক্স, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এফ অফ ওয়াই, জেড এক্সিস বরাবর হচ্ছে এফ অফ জেড। ঠিক আছে, তো এগুলো এইভাবে হবে আর কি, এখানে হয়তো একটু মিস্টেক এরকম হয়েছে, সামেশন অফ এফ অফ এক্স সমান শূন্য, সামেশন অফ এফ অফ ওয়াই সমান শূন্য, সামেশন অফ এফ অফ জেড সমান শূন্য। তো যদি তার উপর আপনি বল প্রয়োগ করেন এবং ওই বলগুলোর কোনো লব্ধি, মোদ্দা কথা হচ্ছে সবগুলো আপনি ফোর্স ক্রিয়েট করতেছেন কিন্তু ওটার মধ্যে কোনো লব্ধি ফোর্স নাই, রেজাল্টেন্ট ফোর্স নাই, রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে কত, জিরো, তখন আপনি বলবেন যে ওই বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। আর যদি রোটেশনাল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, মোমেন্টামটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি বস্তুর মোমেন্টাম শূন্য হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন আছে, এটা হচ্ছে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে আরও অবজেক্টিভ পাইলাম, ইকুইলিব্রিয়াম দুই ধরনের, একটা হচ্ছে কি ট্রান্সলেশনাল আর একটা হচ্ছে রোটেশনাল, এই দুইটা ইকুইলিব্রিয়াম পাইলাম। তো একটার ক্ষেত্রে হচ্ছে ফোর্সগুলার শূন্য হবে সামেশন, আরেকটার ক্ষেত্রে হচ্ছে মোমেন্টামের সাম কি হবে, শূন্য হবে। আচ্ছা, এখন হচ্ছে যে মেইন আমাদের চ্যাপ্টারের নাম যেটা ছিল জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তো এখানে কিন্তু আমরা আগেই বলে ফেলেছি যে একটা রিজিড বডির একটা প্লেনের মধ্যে ইকুইলিব্রিয়াম হবে 2D কেসে, যখন কি হবে, যখন সামেশন অফ এফ অফ এক্স, এটা এরকম হবে আর কি, সামেশন অফ এফ অফ এক্স, এক্স এক্সিস বরাবর সবগুলা ফোর্সের সামটা কত হবে, জিরো হবে, এবং ওয়াই এক্সিস বরাবর সবগুলা ফোর্সের সামটা কত হবে, জিরো হবে, অর্থাৎ তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না, তখন হবে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। অথবা কি হবে, যদি এটা অ্যাঙ্গুলার মোশন হয় তখন কি হবে, যে এখানে এটার মানটা কত হবে, শূন্য হবে, অর্থাৎ তার মোমেন্টাম কত হবে, মোমেন্টাম ওই পয়েন্ট বরাবর মানে ও পয়েন্ট বরাবর কত হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জেনারেল কন্ডিশন পাইলাম দুইটা, এটাই বারবার ঘুরে ফিরে কিন্তু আপনার অবজেক্টিভে আসবে, যখন তার কোনো তার উপর অ্যাপ্লাইড ফোর্সগুলার রেজাল্টেন্ট শূন্য হবে, আরেকটা হচ্ছে মোমেন্টাম শূন্য হবে। এটা কোনটার ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে বা অ্যাঙ্গুলার ফোর্সের ক্ষেত্রে। আচ্ছা, যেমন এখানে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে একটা ইউনিফর্ম বিম মানে তার প্রত্যেকটা জায়গাতে সমান পরিমাণ ফোর্স ক্রিয়েট হবে। কত বলছে, লেন্থ এল, তাহলে এই পুরোটা হচ্ছে এল লেন্থের, ওয়েট হচ্ছে ডাব্লিউ, সাপোর্টেড অ্যাট ইটস এন্ডস বাই টু সাপোর্ট এ, অর্থাৎ এখানে একটা
এ সাপোর্ট আছে, এখানে একটা বি সাপোর্ট আছে, ঠিক আছে। তাহলে এইটার যে ফোর্স, এই ফোর্সটা মানে এটার যে ওজন ডাব্লিউটা কোথায় ক্রিয়া করবে, মিড পয়েন্ট বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। এটাই বলা হচ্ছে আর কি রিঅ্যাকশন অ্যাট এ, রিঅ্যাকশন অ্যাট এ, ঠিক আছে। রিঅ্যাকশন অ্যাট এ কে এটাকে আর এ দ্বারা প্রকাশ করছে, রিঅ্যাকশন অ্যাট বি কে আর বি দ্বারা প্রকাশ করছে, আর এটার ওয়েট হচ্ছে ডাব্লিউ। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা কোথায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই ফোর্সটা কিন্তু ওয়াই এক্সিস বরাবর ক্রিয়া করতেছে। এখানে একটু খেয়াল করেন, আপনি যখন একটা বিম বা লোহার দণ্ডকে দুইটা কাঠির বা দুইটা খুঁটির উপরে আপনি স্থির রাখবেন, তখন কিন্তু এখানে শুধু কি মানে অভিকর্ষের যে বিপরীতে দুইটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, একটা নিচের দিকে পড়ে যেতে যাচ্ছে আর আপনি খুঁটি দিয়ে এটাকে উপরের দিকে ধরে রাখছেন, তাই না। তাহলে এই সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে, 0 হবে। তো এখান থেকে এটা বের করছে আর কি। তাহলে আর অফ এ প্লাস আর অফ বি সমান কত হবে, মানে এটার উপর যে এটার যে ভরটা নিচের দিকে ক্রিয়া করতেছে, এখানে যে রিফ্লেকশন ফোর্স, এই রিফ্লেকশন ফোর্স দুইটা যোগফল কি হবে, সমান হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে আর অফ বি, ঠিক আছে, এটার সমান কত হচ্ছে, 0 হচ্ছে। অর্থাৎ রিফ্লেকশন ফোর্স অফ বি ইন্টু এল বাই 2 মাইনাস ডাব্লিউ ইন্টু এল বাই 2 সমান কত হচ্ছে, 0 হচ্ছে। তো এখান থেকে আপনি ওই যে রিফ্লেকশন ফোর্সটা বের করে ফেলতে পারবেন। অর্থাৎ এই পয়েন্টেও ডাব্লিউ বাই 2 ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই পয়েন্টেও ডাব্লিউ বাই 2 ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং এই দুইটার যে সাম, এই দুইটার সামটাই কোথায় ক্রিয়া করতেছে, মিড পয়েন্টে। আমরা ইউনিফর্ম রডের ক্ষেত্রে জানি যে এটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে কোথায়, মিড পয়েন্টে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলা হচ্ছে, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অফ 10 নিউটন অ্যাক্ট অন এ বডি অ্যাট এ ডিস্টেন্স 0.5 অ্যাপার্ট, ফাইন্ড দ্য মোমেন্ট অফ দ্য কাপল। তো মোমেন্ট অফ দ্য কাপলের মোমেন্টের সূত্র তো আমি দেওয়াই আছে এখানে, এফ ইন্টু ডি, তাই না। তাহলে 10 দিয়ে যখন আমি গুণ করলাম, এই 5 হচ্ছে কি মোমেন্ট অফ দ্য কাপল। তো আপনাকে মোমেন্ট বের করতে দিতে পারে আর কি পরীক্ষার মধ্যে। আচ্ছা, এখন আমরা কোশ্চেন আনসার সলভিং সেকশনে চলে যাই আর কি। যেমন এখানে বলা হচ্ছে কি ফর এ বডি, এই কোশ্চেনগুলো একটু সাবধানে পড়তে হবে আর কি। ফর এ বডি টু বি ইন ইকুইলিব্রিয়াম, একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকতে হইলে সিস্টেম আপনি এটার উপর যতগুলো ফোর্স দিবেন ওইগুলো কেমন হইতে হবে, তাই না। প্রথম অপশনটা দিছে কি, দ্য অ্যালজাব্রিক সাম অফ দ্য ফোর্সেস ইজ 0। তাহলে এটা সত্যি, তাই না। আমরা দেখলাম এফ অফ এক্স সামেশন অফ এফ অফ এক্স, এটা যখন আমরা করছি যে এক্স অক্ষ বরাবর যে ফোর্সগুলো দিচ্ছেন তারটা 0 হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর যে ফোর্সগুলো দিচ্ছেন সেইগুলা কি হইতে হবে, 0 হইতে হবে। এখানে যদি 3D তে হয় তাহলে জেড এক্সিস বরাবর যে ফোর্সগুলো দিচ্ছেন সেটা সাম কত হইতে হবে, 0 হইতে হবে। আরেকটা হচ্ছে কি অ্যালজাব্রিক সাম অফ দ্য মোমেন্টস, এখন এটা যদি রোটেশনাল ফোর্সে থাকে তখন এইটার সামটাও কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে দুইটাই সত্যি, তাহলে আমার আনসার কি হবে, সি। অর্থাৎ একটা বডিকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে দুইটা কন্ডিশন, ওই যে জেনারেল কন্ডিশন, এটা হচ্ছে কি, একটা হচ্ছে তার উপর প্রযুক্ত বলগুলার আর রেজাল্টেন্ট বা লব্ধি কি হইতে হবে, 0 হইতে হবে। অর্থাৎ সবগুলার বলের যোগফল কি হইতে হবে, 0 হইতে হবে। আরেকটা হচ্ছে কি, যদি এটা অ্যাঙ্গুলার মোশনে থাকে তাহলে এটার মোমেন্টামটা কত হইতে হবে, 0 হইতে হবে। এই দুইটা জিনিস শর্তের জন্য, এই দুইটাই হচ্ছে আমাদের জেনারেল কন্ডিশন। আচ্ছা, 2 নম্বরে কি বলা আছে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি, ঠিক আছে। তো এটা কোনটা হবে, সি হবে। নেট ফোর্স 0 হইতে হবে এবং নেট মোমেন্ট 0 হইতে হবে। তো দেখেন আপনাদের কিন্তু প্রথমে ব্লাব দেওয়ার চেষ্টা করছে, নেট ফোর্স সমান 0, আমরা কিন্তু এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। তো ম্যাথমেটিক্স আপনারা যেটা করবেন একটু সাবধানে, প্রথমটা যদি হয়ে যায় তখন একটু সাবধানে আনসার করবেন, আরও পরে দুইটা অপশনও দেখবেন, ঠিক আছে। কারণ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয় যে প্লাসও সত্য হয় মাইনাসও সত্য হয়। তাহলে আপনাকে অপশনটা কি দিবে, +2 তারপর -2 তারপর দিবে +-2 অথবা কোনোটিই নয়। তা আমরা +2 জন্য স্যাটিসফাই করলে আমি যেটা করতাম আর কি, অনেক সময় ভুল হইতো, +2টা আনসার করে দিতাম, পরে গিয়া হাউতাস করা লাগতো আর কি, যে আসলে তো পরের অপশনটা দেখা হয় নাই, ঠিক আছে। তো আপনার কন্ডিশন দুইটা, এটা মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে একটা কাপল কি প্রডিউস করে, আমরা বলছিলাম যে এখানে আবার দেখেন বোথ রোটেশন, কাপল কিন্তু শুধুমাত্র কি করে, এটা কিন্তু করে না, তাহলে এটা কিন্তু আনসার হবে না। দুইটা দেখলে শুধু বোথ দিয়ে দিলে হবে না, শুধু কি করে, রোটেশন প্রডিউস করে।
অর্থাৎ আপনি যদি একটা কাপল তৈরি করেন, এখান থেকে একটা ফোর্স পি, সিমিলার ফোর্স যদি পি হয়, তাহলে এটা কিন্তু এভাবে ঘুরতে থাকে, তাহলে সে কি তৈরি করে? রোটেশন তৈরি করে। আচ্ছা দেখেন এরপরে কি বলা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, কোনটা ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশন নয়? আমরা জানি এক্স অক্ষ বরাবর ফোর্সগুলো কি হবে? সামেশন শূন্য হবে। ওয়াই অক্ষ বরাবর সামেশন কি হবে? শূন্য হবে। জেড অক্ষ বরাবর মোমেন্টাম কত হবে? শূন্য হবে। সামেশন অফ ই, ই মানে হচ্ছে কি এখানে এনার্জি, তো এনার্জির সাথে আমাদের ইকুইলিব্রিয়ামের কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে এইটা হবে আমার আনসার। বোঝা গেল? এটার সাথে আমার কি হবে? কোনো সম্পর্ক নাই, তাহলে এটা আমার কি হবে? আনসার। তাহলে সঠিক আনসার হচ্ছে এইটা। তো অপশন দেখেই এখান থেকে অবজেক্টিভ আসার, বড় বড় অঙ্ক আসার সম্ভাবনা খুব কম আছে আর কি, শুধু লজিক আর লজিক আসবে এখানে, আর উদাহরণ আসবে। আপনারা বই থেকে একটু উদাহরণগুলো দেখে নিতে পারেন আর কি, যে কত ধরনের রোটেশনাল ইকুইলিব্রিয়াম আছে, বা কত ধরনের ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম আছে, এরকম কয়েকটা উদাহরণ, মানে একটা উদাহরণ দিয়ে বলবে এটা কি ধরনের ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এরপরে বলছে কি, ফর কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইজ। আচ্ছা, কোপ্লেনার ফোর্স, তাহলে ফোর্সগুলো কি একই তলের মধ্যে আছে, তাই না? কোপ্লেনার ফোর্স একই তলের মধ্যে আছে, আর কনকারেন্ট মানে কি এই দুইটা ফোর্স একই বিন্দু দিয়ে যাচ্ছে। তো দুইটা ফোর্স একই বিন্দু দিয়ে গেলে আমরা তো জানি কি প্রত্যেকটার, এটা তো সত্যি হবেই, তাই না? কিন্তু এখানে কি কোনো রোটেশন তৈরি হবে? আমরা বলেছি যে রোটেশন তৈরি করার জন্য এখানে কি লাগবে? কাপল। এখন কাপল কিন্তু একটা বিন্দুতে ক্রিয়া করে না, কাপল কি করে? দুইটা আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এখানে কিন্তু কোনো রোটেশন তৈরি হবে না, ঠিক আছে? তো কনকারেন্ট ফোর্সের জন্য এখানে কি ধরনের কন্ডিশন থাকবে? শুধুমাত্র এ হচ্ছে আমার আনসার। অর্থাৎ কোপ্লেনার ফোর্স একই তলের উপর আছে, আর এটা হচ্ছে কি একই পয়েন্টে ক্রিয়া করতেছে, তাহলে কোপ্লেনার ফোর্স এবং কনকারেন্ট ফোর্সের জন্য কি হবে না? কোনো মোমেন্টাম আসবে না, সরি, এখানে কোনো রোটেশন তৈরি হবে না। তাহলে সেখানে শুধুমাত্র কি আমরা চেক করব, এটার এফ অফ এক্স সমান শূন্য হচ্ছে কিনা, এফ অফ ওয়াই সমান শূন্য হচ্ছে কিনা, সাম অফ এফ অফ এক্স এফ অফ ওয়াই শূন্য হচ্ছে কিনা। কারণ কি? কারণ এটা একটা পয়েন্ট দিয়ে পাস করে। যদি এটা দুইটা পয়েন্ট, মানে এখানে যদি শুধু কোপ্লেনার বলতো, তাহলে কিন্তু এই কন্ডিশনটা হইতো, বি কন্ডিশনটা হইতো, এইটা একটু সাবধানে করতে হবে আর কি। আচ্ছা, এরপরে বলছে একটা বিম সাবজেক্টেড টু প্যারালাল ইকুয়াল অপোজিট ফোর্সেস নট ইন দ্য সেম লাইন দেন। আচ্ছা, একটা বিম আছে, এইটা একটা বিম আছে, তাই না? এর মধ্যে আপনি এখানে একটা ফোর্স দিচ্ছেন, এইখানে একটা ফোর্স দিচ্ছেন, তাহলে এটা দেখতে কার মতো হচ্ছে? এটা দেখতে কাপলের মতো হচ্ছে। তাহলে কাপল কি তৈরি করে? শুধু রোটেশন তৈরি করে। বোঝা গেল? তাহলে এখানে আমি দুইটা উদাহরণই কিন্তু শিখলাম। একটা হচ্ছে শুধু কনকারেন্ট ফোর্স হলে শুধুমাত্র ট্রান্সলেশনাল রোটেশন হয়, আর সরি রোটেশনাল না, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হয়। আর এখানে কি বলতেছে? দুইটা আলাদা আলাদা পয়েন্টে ক্রিয়া করতেছে, তাহলে এখানে কি হচ্ছে? রোটেশন তৈরি হবে, এই কথাটাই বলছে। এবং ইকুয়াল কিন্তু ফোর্স এবং অপোজিট এখানে কিন্তু একেবারে স্পেসিফিকলি বলে দিছে। এরপরে দেখেন, দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ থিক কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস ইজ বেস্ট এক্সপ্লেন বাই। তাহলে তিনটা ফোর্স কনকারেন্ট ফোর্সের জন্য আমরা কিন্তু এইচএসসিতে পড়েছিলাম লামিস থিওরেম। লামি কি বলছিলেন? লামি বলছিলেন পি বাই অন্য দুইটা কোণের মধ্যবর্তী, সরি অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন গামা। আমরা যদি এইভাবে বুঝি যে তিনটা কনকারেন্ট ফোর্স পি কিউ আর, তাহলে পি এর এই মানে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ পি ডিভাইডেড বাই সাইন অফ বাকি দুইটা কোণের বলের মধ্যবর্তী কোণ, তারপর হচ্ছে কিউ ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, আর আর ডিভাইডেড বাই বাকি দুইটা কোণের বলের মধ্যবর্তী কোণের
সাইন, এগুলা কি হয় সমান হয়। তাহলে তিনটা কনকারেন্ট ফোর্সের জন্য কিন্তু আমরা বেস্ট পদ্ধতি হচ্ছে লামিস থিওরেম ইউজ করা। আচ্ছা, এরপরে কি বলছে, দ্য সাম অফ টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং অ্যাট 120 ডিগ্রি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য থার্ড ফোর্স, দ্য ম্যাগনিটিউড অফ দ্য থার্ড ফোর্স, ঠিক আছে, ইকুয়াল টু তিনটা ফোর্স যেটা কিসে আছে, ইকুইলিব্রিয়াম আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রিতে। তাহলে তৃতীয় বলটা কার সমান? ঠিক আছে, আপনি এভাবে চিন্তা করতে পারেন, পি ইকুইলিব্রিয়ামে যেটা আছে তিনটা ফোর্স, তাই না? আচ্ছা, দুইটা বলের সাম 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। তাহলে আমরা যদি তৃতীয় রেজাল্টেন্ট ফোর্সটাকে আর ধরি, তাহলে আর সমান হচ্ছে কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 120 ডিগ্রি, তাই না? তো আচ্ছা, এখানে টু ইকুয়াল ফোর্স বলছে, তাহলে এটা পি হবে, পি এটাও কি হবে, পি হবে। তো এখানে পি স্কোয়ার 2p স্কোয়ার, এখানে হবে কি 2p স্কোয়ার কজ 120 ডিগ্রি মান হচ্ছে কত, -½ আপনি দুই দুই কাট করেন, তাহলে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কত, পি স্কোয়ার, তাহলে আর সমান কত হচ্ছে পি। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় যে ফোর্সটা, ওই ফোর্সটাও কত হবে, প্রথম বলের সমান, এখানেই বলা হচ্ছে আর কি এটা। তাহলে এখানে আনসার কি হবে, ইকুয়াল টু দা ওয়ান ফোর্স। যদি দুটো সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তাহলে তৃতীয় বলটাও কি হবে, ওই সমান ফোর্সের সমানই হবে, এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে বলছে থ্রি কোপ্ল্যানার ফোর্সেস কিপ এ বডি ইন ইকুইলিব্রিয়াম, দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু, কোন শর্ত এটা বলেন তো? এটা লামির সূত্র, তাই না? সাইন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল। যদি তিনটা কোপ্ল্যানার ফোর্স ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, তাহলে তাদের প্রত্যেকটা তার অপোজিট দুইটা ফোর্সের সাইনের কোণের সমানুপাতিক। এটাই কিন্তু লামির থিওরেমে বলা হয়েছিল। ইন 2D ইকুইলিব্রিয়াম দ্য কন্ডিশন এম, তাহলে মোমেন্টাম চলে আসছে, মোমেন্টাম কিসের জন্য ক্রিয়েট হয়, রোটেশনাল ফোর্সের জন্য। তাহলে এখানে আনসার কি হবে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তো আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে মোটামুটি মানে আমাদের যে সিলেবাসে অন্তর্ভুক্তি আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন আসার মতো এগুলাই আছে আর কি, যে কন্ডিশনটা, জেনারেল কন্ডিশনটা কি, কখন রোটেশনাল ইকুইলিব্রিয়াম হবে, কখন আপনার ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হবে, রোটেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য কি শূন্য হবে, সাম অফ মোমেন্টস শূন্য হবে, তারপর হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য কি শূন্য হবে, ফোর্সগুলার এডিশন শূন্য হবে, সাম শূন্য হবে, তাই না? তো এখান থেকে আমরা পড়বো, আর একটু আমরা মেকানিক্স বইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো আর কি, দেখবো যে এখানে আর কি কি উদাহরণ আছে। ঠিক আছে, একটা লেকচারে তো সব উদাহরণ তুলে আনা সম্ভব হয় না, আপনাদের কিন্তু বইটাও দেখতে হবে, ওইখান থেকে আর কি ধরনের উদাহরণ আছে। আমি দু একটা উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের বই তো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক স্ট্যাবিলিটি। তো প্রথমেই দেখেন, ভার্চুয়াল ওয়ার্ক মানে এটা কিন্তু বাস্তবের কোনো কাজ না, এটা অবাস্তব কাজ, তাই না? তো প্রথমে আমরা একটু ওয়ার্ক সম্পর্কে জানি। ওয়ার্ক আমরা কি জানি, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটা যদি সরণ ঘটে, তাহলে ওই দিক বরাবর যে বস্তুর সরণ এবং বলের যে গুণফল, সেটার নাম কি, কাজ, তাই তো? তো এটাই বলছে, যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেটাকে আমরা কি ধরবো, কাজ ধরবো। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এগুলো আমরা আগেও পড়েছি, বা এফ ডি কস থিটা। এখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে আসি। দেখেন, এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইজ এন ইমাজিনারি স্মল ডিসপ্লেসমেন্ট। তাহলে প্রথমেই এখানে সেটা কোনো বাস্তব জিনিস না, ইমাজিনারি স্মল ডিসপ্লেসমেন্ট, একটু অল্প ডিসপ্লেসমেন্ট হবে, খুবই মানে টেন্স টু জিরো হবে আর কি। আচ্ছা, সিস্টেম consistent with constraints imposed on it while keeping time frozen। টাইমটা যখন ফ্রোজ করা হবে, টাইমটা যখন স্থির থাকবে, তখন কি হবে, এটা যে কনস্ট্যান্ট যেসব শর্ত আছে এইগুলা সে মেনে চলবে।
ঠিক আছে, ইট ইজ নট এ রিয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে আপনাকে বলবে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি রিয়াল ডিসপ্লেসমেন্ট, আপনি বলবেন যে না। আচ্ছা, বাট এন ইমেজিন ওয়ান টু টেস্ট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম চেক করার জন্য আমরা এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা নিয়ে কাজ করি। এখন হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক কি? দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস, ঠিক আছে, ডিউরিং এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। আপনি বল প্রয়োগ করলেন ঠিকই, সঠিক মানে বাস্তব বল প্রয়োগ করলেন, কিন্তু আপনার ডিসপ্লেসমেন্টটা হলো কি ভার্চুয়াল। তো এটাকে বলবো আমরা কি ভার্চুয়াল ওয়ার্ক, যে ডিসপ্লেসমেন্ট আপনি দেখবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা বস্তুকে ধাক্কা দিলেন, সেটা 2 মিটার সরে গেল বা 1 ফিট সরে গেল, এখানে কিন্তু রিয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো ওইটা কিন্তু আপনার ভার্চুয়াল ওয়ার্কের মধ্যে পড়ে না, এটা রিয়াল ওয়ার্কের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ তার ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলবো ভার্চুয়াল ওয়ার্ক। বা আপনি কোনো বস্তুকে ধাক্কা দিচ্ছেন, আসলে বস্তুটা সরে নাই, তাহলে আপনার যে কাজটা হয়েছে ওই কাজটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। ঠিক আছে, মানে ক্ষুদ্র পরিমাণ। তো ভার্চুয়াল ওয়ার্ক, এই যে দেখেন ভার্চুয়াল ওয়ার্ক, আপনি বল প্রয়োগ করছেন কিন্তু এটা কত আসছে? 0 আসছে, মানে কাজ হয়েছে 0, সেটাকে বলবো আমরা ভার্চুয়াল ওয়ার্ক। তো এখানে বলা হচ্ছে যে ইফ এ সিস্টেম অফ ফোর্সেস আমরা প্রথমে সংজ্ঞাতে পড়েছি, অ্যাক্টিং অন এ রিজিড বডি, কোন এক রিজিড বডি সংজ্ঞা আমরা প্রথমে পড়েছি, যদি ইকুইলিব্রিয়ামে থাকে, then the total virtual work done by the forces during any small virtual displacement consistent with constraints, মানে শর্ত মেনে যদি হয় তাহলে সেটা হবে কত? 0। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। অর্থাৎ আপনি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেন কিন্তু এটা ডিসপ্লেসমেন্ট হলো কি ভার্চুয়াল, বাস্তবে কোনো ডিসপ্লেসমেন্ট হলো না। তো সেই যেই কাজটা হবে সেই কাজটাকে বলবো আমরা কি ভার্চুয়াল ওয়ার্ক, এবং এই ভার্চুয়াল ওয়ার্কের মানটা কত হবে? 0 হবে, এই কথাটাই বলা হচ্ছে। ঠিক আছে, এই ফোর্স হচ্ছে কি অ্যাপ্লাইড ফোর্সেস, আর এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ডেল্টা আর, এই যে ছোট হাতের ডেল্টা আর, এটা কিন্তু টেন্স টু 0 হয়, মানে একেবারে নাই বললে চলে, এরকম ডিসপ্লেসমেন্ট হয়েছে যেটা বাস্তবে কোনো আমরা দেখতে পারি না। আচ্ছা, তো এটার মধ্যে কন্ডিশনটা কি? যে ভার্চুয়াল ওয়ার্ক হইলে ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? যদি ভার্চুয়াল ওয়ার্কটা 0 হয়। ঠিক আছে, আর যদি 0 না হয় তাহলে বডিটা কি হবে না? ইকুইলিব্রিয়াম থাকবে না। একেবারে ইজি একটা উদাহরণ আর কি, যদি 0 হয় তাহলে ইকুইলিব্রিয়াম, 0 না হইলে ইকুইলিব্রিয়ামে থাকবে না। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন বিম প্রবলেমের মধ্যে আমরা ভার্চুয়াল ওয়ার্ক দিয়ে কাজ করি। এখানে কি বলছে? এ সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ লোড ডাব্লিউ, একটা বিমের মধ্যে লোড কত আছে? ডাব্লিউ, অ্যাট দ্য সেন্টার। ঠিক আছে, ওই বিমের মধ্য বরাবর একটা লোড আছে ডাব্লিউ, বাই অ্যাপ্লাইং স্মল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড অ্যাট দ্য লোড পয়েন্টিং অ্যান্ড কনসিডারিং রিয়েকশন অ্যাট দ্য সাপোর্ট, দ্য টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ইজ কত? 0। দ্য রিয়েকশনস অ্যাট সাপোর্টস আর ইকুয়াল টু W/2 ইচ। অর্থাৎ ওই যে ওই উদাহরণটাই, যে আপনি এই যে একটা রড ধরলেন, এটার যে ওজনটা ওইটা কোথায় আছে? ডাব্লিউতে আছে, তাই না? ওজনটা কোথায় আছে? ডাব্লিউতে। এখন আপনি এখানে একটা দুইটা খুঁটি দিয়ে আপনি এটাকে স্থির করে রাখলেন, W/2। তো এখানে কিন্তু একটা ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওই যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, কোথায় জানো বললাম? এই যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড। কিন্তু এই ডিসপ্লেসমেন্ট হওয়ার পরেও আমাদের যে কাজটা হয়েছে, অর্থাৎ আপনি ডাব্লিউ পরিমাণ কাজ, অর্থাৎ ডেল ডাব্লিউ কাজ সমান কত হয়েছে? 0 হয়েছে, তাই না? ভার্চুয়াল ওয়ার্কটা কত হয়েছে? 0 হয়েছে। এজন্য এই বিমটা, আপনি যদি একটা বিমকে খুঁটির উপরে রাখেন, এই বিমটা কিন্তু তার এই যে ওজনের জন্য নিচে পড়ে যাচ্ছে না, তাহলে সেটা কি পজিশনে আছে? ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এই কথাটা এখানে বলার চেষ্টা করা হয়েছে আর কি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে একটা বডি ইকুইলিব্রিয়ামে স্টেবিলিটি। আচ্ছা, এখানে আবার বলি, ইকুইলিব্রিয়াম আবার এখানে 2-3 ধরনের আছে। একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, যে এ বডি ইন ইকুইলিব্রিয়াম মে বি স্টেবল, আনস্টেবল অর নিউট্রাল। এই 3টা কন্ডিশনে থাকতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কার উপরে? এই যে স্মল ডিসপ্লেসমেন্টটা হয় এটার উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে আপনি একটা অবজেক্টিভ পাইছেন যে একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে কখন বা কিসের উপর ভিত্তি করে থাকবে? কিসের উপরে ভিত্তি করে থাকবে? স্মল ডিসপ্লেসমেন্টের উপরে ভিত্তি করে সেটা স্থির থাকবে, অথবা অস্থির থাকবে, অথবা নিউট্রাল থাকবে।
ঠিক আছে। আচ্ছা, এ বডি ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা বডি স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি আপনি ওই বডিটা নাড়াচাড়া করার পরেও তার সেন্টার অফ গ্র্যাভিটি অথবা তার স্মল ডিসপ্লেসমেন্ট ইট রিটার্নস টু ইজ অরিজিনাল পজিশন, অর্থাৎ এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে, বাড়বে, ডিসপ্লেসমেন্টের সাথে কি করবে, বাড়বে, বেড়ে সে তার আগের পজিশনে চলে যাওয়ার চেষ্টা করবে, এটাকে বলবো আমরা স্টেবল ডিসপ্লেসমেন্ট বা স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, একটা বলকে যদি একটা বাটির মধ্যে আপনি রাখেন, একটা খেলার বলকে যদি বাটির মধ্যে রাখেন এবং ওই বাটিটা যদি ডিসপ্লেসড করেন, তাহলে এটা আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। অর্থাৎ আপনি একটা গোল বলের মধ্যে একটা বলকে রাখলেন, ঠিক আছে, এখন এই বাটিটাকে যদি আপনি সামনের দিকে টেনে আনেন, বলটা কিন্তু এখানে চলে আসবে, তাহলে বলটার ডিসপ্লেসমেন্টটা কি হলো, রাইজ হইলো, রাইজ করার পরে একটু সময় পর আপনি যখন বাটিটা এখানে রাখবেন স্থির হবে, তখন বলটা কিন্তু যেখানে ছিল সেই পজিশনেই চলে আসবে। তো এই যে ডিসপ্লেসমেন্টের কারণে যে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে, এইটা হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম, এই কথাটা এখানে বলার চেষ্টা করছে আর কি। তো এটার কি হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট করার পরে রাইজ করতেছে, মানে এটা দেখেন সেন্টার অফ গ্র্যাভিটি এটার যদি এখন মাঝখানে থাকে, এখন এটা স্টেবল করার জন্য কি করবে, এটা সেন্টার অফ গ্র্যাভিটির উপরের দিকে উঠে যাবে, এটা হচ্ছে। তাহলে এখানে আরেকটা অবজেক্টিভ, যে আপনি যদি স্টেবল ইকুইলিব্রিয়ামে নেন তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে, রাইজ করবে, বেড়ে যাবে। এরপরে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা ফল করে, ঠিক আছে। একটা বডি আনস্টেবল ইকুইলিব্রিয়াম থাকবে যখন একটু স্মল ডিসপ্লেসমেন্টের জন্য এটার আরও সামনের দিকে, অরিজিনাল পজিশন থেকে সামনের দিকে এগিয়ে যায়, ফার্দার ওয়ে ফ্রম দ্য অরিজিনাল পজিশন, এটাকে বলা হয় কি স্মল আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এইটা দেখেন ফল আফটার এ ডিসপ্লেসমেন্ট, এটা সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে চলে যায়। তো এখানে একটা বলা হচ্ছে আর কি, বল ব্যালেন্সড অন দ্য টপ অফ এ হিল, মানে আপনি একটা চূড়ার মধ্যে একটা বল রাখলেন, এই বল রাখলেন, তাই না, এখন আপনি আঙ্গুল দিয়ে একটা টোকা দিলেন, টোকা দিলে কিন্তু এই বলটা আর উপরের দিকে উঠবে না, এটা নিচে চলে যাবে, তাই না, বলটা আস্তে আস্তে নিচে পড়ে যাবে। তো এই ডিসপ্লেসমেন্টটাকে কি বলবো আমরা, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবং এর ফলে কি করে, এটা যে সেন্টার অফ গ্র্যাভিটিটা সেটা নিচের দিকে থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি আমরা পরের চ্যাপ্টারে পড়বো আর কি। এরপর হচ্ছে নিউট্রিয়াল ইকুইলিব্রিয়াম। এখানে বলছে কি, এ বডি ইজ ইন নিউট্রিয়াল ইকুইলিব্রিয়াম আফটার ডিসপ্লেসমেন্ট ইট রিমেন্স ইন দ্য নিউ পজিশন, ঠিক আছে, এটা আগের পজিশনে যদি থাকে, ঠিক আছে, নিউ পজিশনে আগের মতোই থাকলো, তাহলে সেটাকে আমরা কি বলবো, নিউট্রাল পজিশন। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি রাইজও করবে না, কি ফলো করবে না। এখানে তাহলে 3-4টা অবজেক্টিভ কিন্তু পাইলাম। একটা বলকে যদি আপনি এই যে মনে করেন যে এটা একটা সারফেস, এখানে একটা বল আছে, তাই না, আপনি এটাকে মনে করেন যে সারফেসের সাথে গড়িয়ে থ্রো করলেন, তাহলে এটা এখানে আসবে, এখানে আসলেও কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একই জায়গায় থাকবে। দেখেন তো, ফ্ল্যাট হরাইজন্টাল সারফেস আফটার ডিসপ্লেস ইজ স্টে দেয়ার, এটা কিন্তু আকাশে উঠে যাবে না, ওই সারফেসের মধ্যেই থাকবে। যদি ওই সারফেসের মধ্যেই থাকে তাহলে তার যে ইকুইলিব্রিয়ামটা সেটাকে আমরা বলবো কি, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই সিজিটা রাইজও করে না, ফলো করে না, ঠিক আছে। মানে এইখান থেকে যখন আপনি এটা কিক করবেন, বলের ক্ষেত্রে তো এটার কেন্দ্রে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, আপনি এটা যতক্ষণ রোল করবে, এটা সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু সবসময় কোথায় থাকবে, কেন্দ্রেই থাকবে, ঠিক আছে। তো এখানে 3 ধরনের ইকুইলিব্রিয়াম পড়লাম। আচ্ছা, এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। পেন্ডুলাম হ্যাঙ্গিং করলে সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ পেন্ডুলামটা এক জায়গায় যাওয়ার পর আবার ব্যাক করে সে নিজের জায়গায় চলে আসে, তাই না। আনস্টেবল ইকুইলিব্রিয়াম বললাম আমরা। তারপর হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, সিলিন্ডার লাইং অন ইজ কার্ভড সারফেস, একটা সিলিন্ডার যদি কার্ভড সারফেসে থাকে সেটার নামও কি, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো আপনারা এরকম 4-5টা উদাহরণ দেখবেন বই থেকে, বইয়ের মধ্যে যে স্টেবল ইকুইলিব্রিয়ামে কি কি উদাহরণ আছে, আপনার অপশানে এটাই আসবে, এইটা নিচের কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম উদাহরণ, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আর কি। আচ্ছা, তো এখানে কিছু নোট দেখেন, অবজেক্টিভের জন্য ভার্চুয়াল ওয়ার্ক 0 হবে, তাই না, ইকুইলিব্রিয়ামের জন্য কি হবে, 0 হবে, এটাই কিন্তু প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, এক কথায় এটা, ঠিক আছে। ভার্চুয়াল ওয়ার্ক 0 হইব, তাহলে এটা কিসে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। এরপর হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম, বডি রিটার্নস টু ইকুইলিব্রিয়াম, আর এটা সেন্টার অফ গ্র্যাভিটি কি রাইজ করে।
আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচে থাকে, তাইলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি কি করে, নিচের দিকে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে নিউট্রালের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি আনচেঞ্জ থাকে। তাহলে এখানে এই তিনটা নোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে কি বলা হচ্ছে, দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইজ অ্যাপ্লাইড টু, সব কিছুর মধ্যেই কিন্তু অ্যাপ্লাইড করে। রিজিড বডি তো এটার জন্য অ্যাপ্লিকেবল, আবার ডিফর্মেবল বডির জন্য অ্যাপ্লিকেবল। তো ডিফর্মেবল বডিটা হচ্ছে কি, যেই বডিটার উপর আপনি আঘাত করলে সেটার আকার চেঞ্জ হয়ে যায়, এটার ফর্ম চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে কি ডিফর্মেবল বডি। আচ্ছা, ইন দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক দ্য ডিসপ্লেসমেন্ট কনসিডার্ড ইজ, কি ধরনের ডিসপ্লেসমেন্ট আমরা কনসিডার করি, ভার্চুয়ালের জন্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, এটাও একটা ইজি অবজেক্টিভ। এরপর দেখেন এ বিম অফ লেন্থ এল অ্যান্ড লোড ডাব্লিউ। তো এখানে একটু বোঝার ব্যাপার হচ্ছে, লেন্থ হচ্ছে এল, লোড কিন্তু ওই বিমের উপর যে ওজন, বিমের যে ওজন সেটাই হচ্ছে তার লোড, ডাব্লিউ অ্যাট সেন্টার হ্যাজ রিয়াকশনস অ্যাট সাপোর্টস। তাহলে আমরা কি জানি, এটার যে ডাব্লিউটা নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা যোগ করলে কি হবে, সমানই হবে, মানে ডাব্লিউ সমান হইতে হবে, তাহলে তো সবগুলা ফোর্সের যোগটা কি হবে, শূন্য হবে। তাহলে এখানে কি করতে হবে, W/2, এখানেও কি হবে W/2, যেহেতু এটা সেন্টারে ক্রিয়া করতেছে, তাই না। লাইক প্যারালাল ফোর্সের কিন্তু একটা উদাহরণ ছিল, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এই যে এটার নাম যদি আপনি পি দিতেন, এটার নাম যদি আপনি কিউ দিতেন, তাহলে পি ইন্টু এসি সমান কি হবে, কিউ ইন্টু বিসি। এসি আর বিসি সমান, তাই না, যেহেতু এটা সেন্টারে কাজ করতেছে, তাহলে পি সমান কত হচ্ছে, কিউ। তাহলে পি সমান কিউ, এই পি প্লাস কিউ সমান কত, পি প্লাস কিউ সমান হচ্ছে ডাব্লিউ। তাহলে পি এর মান কত হচ্ছে W/2, আর কিউর মান কত হচ্ছে W/2। এই কথাটা এখানে বলা হয়েছে আর কি। এখানে লাইক প্যারালাল ফোর্স, আনলাইক প্যারালাল ফোর্সের থিমটা কাজে লাগাইতে পারেন আর কি। দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ, আচ্ছা এখানে আমরা কিন্তু নিউটনের ফার্স্ট ল জানি। নিউটনের ফার্স্ট ল কি, যদি আপনি বাহ্যিক বল প্রয়োগ না করেন তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল ওই যে সমবেগে গতিশীল থাকবে। এখানে এটাই বলা হচ্ছে, নিউটন ফার্স্ট লটা কিন্তু এখানে হোল্ড করে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে কখন, যখন স্মল ডিসপ্লেসমেন্ট হয়, তখন এটার যে কাজের পরিমাণ কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তার উপর কোনো ফোর্স ক্রিয়েট হচ্ছে না। তো এইটা কোন লটাকে নিউটনের স্যাটিসফাই করে, নিউটনস ফার্স্ট ল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ নিউটন ফার্স্ট ল। আচ্ছা, which is correct about virtual work principle? Time is considered, time is not considered, large displacement is considered, acceleration is not necessary. তাহলে এখানে কোনটা, টাইম ইজ নট কনসিডার্ড, এখানে কিন্তু টাইম কনসিডার করা হয় না, ঠিক আছে। ভার্চুয়াল প্রিন্সিপালের ক্ষেত্রে টাইম ম্যাটার করে না। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ওই যে যখন ডেফিনেশনটা পড়ছি তখন এটা বলা ছিল। আচ্ছা, এ বল ইন এ বোল ইজ এন এক্সাম্পল অফ, তাহলে আমরা এটা পড়ছি, তাহলে এটা কিসের এক্সাম্পল, স্টেবল ইকুইলিব্রিয়ামের। কারণ আমরা এখন একটা বোল মানে একটা বাটির মধ্যে যখন আমরা একটা বলকে নিয়ে এটা ডিসপ্লেস করব, তখন এটা আবার আগের অবস্থানে ফিরে আসবে, তাই না। ডিসপ্লেসমেন্টের সময় হয়তো এখানে আসবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন সেটা আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। তাহলে এটাকে আমরা কি বলবো, স্টেবল ইকুইলিব্রিয়াম। নিউট্রাল ইকুইলিব্রিয়াম, দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি, কি হচ্ছে, এটার বডির যে পটেনশিয়াল এনার্জি এটা কি থাকে না, কনস্ট্যান্ট থাকে। আমরা জানি যে ইনক্রিজ হয় কিসের ক্ষেত্রে, স্টেবলের ক্ষেত্রে, আর ডিক্রিজ হয় হচ্ছে আনস্টেবলের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, রিমেইনস সেম থাকে, এটা রিমেইন কনস্ট্যান্ট থাকে। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখেন ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি, তো পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে, পটেনশিয়াল এনার্জি মানে কি, ওইটার মানে কোনো বস্তুর মধ্যে
অন্তর্ভুক্ত, মানে কোনো বস্তুর মধ্যে যে এনার্জিটা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই না? তো এখানে বলছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে কি মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা স্টেবলের ক্ষেত্রে কি হবে মিনিমাম, আর ইয়ের ক্ষেত্রে কি হবে, আপনি যখন পাহাড় থেকে একটা বস্তু ফেলে দিচ্ছেন তাহলে এটার পোটেনশিয়াল এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যত নিচে নামবে তত জোরে নিচে নামতে থাকবে, তাই না? পোটেনশিয়াল এনার্জিটা রাইজ করতেছে। আচ্ছা, এ কোন রেস্টিং অন ইটস অ্যাপেক্স ইজ ইন, কোন ধরনের ইয়েতে আছে, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? কারণ একটা স্মল ডিসপ্লেসমেন্ট করলে এটা কি করে যাবে, নিচে পড়ে যাবে। এরপরে বলা হচ্ছে ইন নিউট্রাল ইকুইলিব্রিয়াম আফটার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বডি রিটার্নস টু ইজ অরিজিনাল পজিশন, বডি মুভস অ্যাওয়ে কন্টিনিউয়াসলি, বডি স্টেজ অ্যাট এ নিউ পজিশন, বডি অসিলেটস। তাহলে এখানে কোনটা হচ্ছে বডি নতুন একটা পজিশনে থাকে কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি থাকে, স্থির থাকে। মানে আপনি এখান থেকে যখন একটা বলকে গড়িয়ে সামনে ছুড়ে দিবেন তখন এটা কিন্তু এখানে এসে থাকবে, তাহলে সে কি আগের পজিশনে আছে, আগের পজিশনে নাই, সে কোথায় চলে যাচ্ছে, নতুন একটা পজিশনে, কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটিটা সবসময় কি থাকে, একই রকম থাকে, তার ভরকেন্দ্র সবসময় ওই মাঝখানেই থাকে। স্টেবলের ক্ষেত্রে কিন্তু সে একই জায়গায় থাকে কিন্তু তার ইয়াটা রাইজ করে, সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করে, রাইজ করে। এখানে কিন্তু এনার্জির সাথে সেন্টার অফ গ্র্যাভিটির সাথে আপনার থিমগুলো দেখে নিতে হবে, আর শুধুই লেকচারের উপর ডিপেন্ড করলে অবশ্যই হবে না। আমি এখানে বেসিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, আপনাদের অবশ্যই কি করতে হবে, বই পড়তে হবে, বইয়ে যা আছে আর কি। আচ্ছা, এরপরে যদি দেখি, এরপরে দেখেন যে কি বলা আছে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি সিজি অফ এ বডি। আচ্ছা, আবার সেন্টার অফ গ্র্যাভিটির পরে লেকচারে চলে আসছে আর কি। সেন্টার অফ গ্র্যাভিটি সিজি অফ এ বডি ইজ দ্য পয়েন্ট, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি অবশ্যই একটা কি পয়েন্ট। তো এখন এই পয়েন্টটা কিন্তু আপনার কোঅর্ডিনেটও থাকতে পারে, স্থানাঙ্কও থাকতে পারে, অথবা একটা নির্দিষ্ট বেস থেকে একটা নির্দিষ্ট হাইটের উপরেও থাকতে পারে। এটা আমরা আলোচনা করব আর কি। অ্যাট উইচ দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি মে বি কনসিডার টু অ্যাক্ট, অর্থাৎ ওই যে আমরা যে এভাবে কলম ধরি, তাই না, কলমের সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা, মাঝখানের পয়েন্টটা, কলম অথবা স্কেল, কলমটা তো আসলে হাতের মধ্যে থাকে না। সেন্টার অফ গ্র্যাভিটি কি, যেখানে সম্পূর্ণটা মাস ক্রিয়া করে। তো এরকম আপনারা কি করতে পারেন, যেমন থালা, সার্কুলার থালার মাঝখানের পয়েন্ট হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না, মানে কেন্দ্রটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। একটা রডের সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে তার মাঝখানের যে বিন্দুটা সেইটা, এখানে আঙ্গুল দিলে পুরোটা রডের ওজন এইখানে ক্রিয়া করে, এজন্য এটা হাতে স্থির থাকে, তাই না? তো এই কথাটাই বলা হচ্ছে আর কি, সেন্টার অফ গ্র্যাভিটি আমরা পড়ছি। তো এখানে পড়ার মতো কি আছে, এখানে পড়ার মতো অনেক কঠিন কঠিন, আমরা যারা ম্যাথমেটিক্সে অনার্স করে আসছি, সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয়ের ম্যাথগুলো দেখেন যে 3-4 পেজ, ঠিক আছে, আমারই ভয় লাগতো। তো এখানে আমরা বেসিক নিয়েগুলো পড়বো আর কি, অবজেক্টিভে তো আর অত বড় অঙ্ক দিবে না। আর কিছু কিছু জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা মুখস্থ করব। যেমন মনে করেন একটা বৃত্তাকার বস্তু সেন্টার অফ গ্র্যাভিটি কি, বৃত্তাকার বস্তু তো আমরা জানি কেন্দ্রটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। অর্ধবৃত্তাকার বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটিটা কি, অর্ধবৃত্তাকার বস্তুর মধ্যে যদি এটা হলো হয়, মানে ফাঁপা হয়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি, আর পুরোটাই যদি মনে করেন সলিড হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি। এইগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো, এগুলো সরাসরি অবজেক্টিভে চলে আসতে পারে, ঠিক আছে। তো এখানে এটাই বলা হচ্ছে আর কি, যেই পয়েন্টে আছে ইরেসপেক্টিভ অফ ইটস পজিশন, এটার পজিশন কি এটার উপর ডিপেন্ড করবে না সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। এখানে বলছে ইট ইজ এ পয়েন্ট থ্রু উইচ দ্য ওয়েট অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমরা জানি ওয়েট সবসময় কি করে, নিচের দিকে ক্রিয়া করে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, ঠিক আছে। ফর এ বডি অফ ইউনিফর্ম ডেন্সিটি সিমেট্রিক্যাল শেপ দ্য সিজি লাইজ ইন দ্য জিওমেট্রিক্যাল সেন্টার। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, বডিটার যদি প্রত্যেকটা অংশের ওজন বা ঘনত্ব সেম হয়, মানে কোনো জায়গায় হালকা কোনো জায়গায় ভারী এরকম না, সব জায়গায় একই রকম, আপনি ওই বডিটা থেকে যে কোনো প্রান্ত থেকে যদি আপনি একটু কাইটা আনেন, কাইটা না যদি এটার একক পরিমাণ অংশের ওজন মাপেন, তাহলে এটার আমরা কি বলি, এটার আমরা ঘনত্ব বলি বা ডেন্সিটি বলি। ডেন্সিটিটা সব জায়গায় কি হবে, সমান হবে। এবং কি বলছে, সিমেট্রিক্যাল শেপ, সিমেট্রিক্যাল শেপ কোনগুলা,
যে মনে করেন বৃত্ত, বৃত্ত হচ্ছে সিমেট্রিক্যাল শেপ, এটা মাঝখান বরাবর যদি আপনি কাটেন দুইটা সমান সমান ভাগ পাবেন। কিন্তু যদি এরকম হয় এটা কিন্তু সিমেট্রিক্যাল শেপ না, এটাতে দুইটা মানে এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে এটা সমান দুইটা টুকরাতে ভাগ করা কঠিন। ঠিক আছে, তাহলে সিমেট্রিক্যাল শেপের জন্য হচ্ছে কি জিওমেট্রিক্যাল সেন্টার যেটা, সেটাই হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন বৃত্তের ক্ষেত্রে সেন্টার, ত্রিভুজের ক্ষেত্রে কোনটা, ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে মধ্যমা তিনটার যেখানে ছেদ করে সেইটা, চতুর্ভুজ আয়তক্ষেত্রে কি কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করে সেইটা। তাইলে এইসব শেপের জন্য আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কই থাকে, মাঝখানেই থাকে, জিওমেট্রিক্যালি যেখানে থাকে সেখানেই থাকে আর কি। আচ্ছা, সেন্টার অফ মাস, দ্য পয়েন্ট হোয়ার হোল মাস অফ দ্য বডি ইজ অ্যাজিউমড টু বি কনসেন্ট্রেটেড উইদাউট কনসিডারিং গ্র্যাভিটি। আচ্ছা, আমরা তো জানি মাস হচ্ছে কি একটা বস্তুর মধ্যে যে সকল বস্তু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তার মাস, এখানে গ্র্যাভিটির কোনো ব্যাপার নাই। আর সেন্টার অফ গ্র্যাভিটি কি, ওইটাকে পৃথিবী যেই আচ্ছা, দ্য পয়েন্ট হোয়ার দ্য টোটাল ওয়েট, অর্থাৎ আপনি যখন মাসকে গ্র্যাভিটি দিয়ে গুণ করবেন, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে গুণ করবেন, অর্থাৎ ছোট হাতে জি দ্বারা গুণ করবেন, তখন এটার ওয়েট আসবে। ওই ওয়েটটাই হচ্ছে কি যেই পয়েন্টে ক্রিয়া করবে সেটার নাম হচ্ছে কি এই যে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ মাস একটা, সেন্টার অফ গ্র্যাভিটি একটা। তো এখন সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি ভিন্ন কোথায় হবে, ভিন্ন হচ্ছে যদি আপনি স্পেসে যান। কিন্তু আমাদের পৃথিবীতে যত বস্তু নিয়ে আমরা কাজ করি এখানে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একই জিনিস, মানে একটাই, এই কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, অন দ্য আর্থ সারফেস, পৃথিবীতে সেন্টার অফ মাস কোইনসাইড বিকজ গ্র্যাভিটি ইজ ইউনিফর্ম, পৃথিবীর সব জায়গায় 9.8, এজন্য সব জায়গায় 9.8 না, মানে মোটামুটি সব জায়গাতেই ইউনিফর্ম থাকে গ্র্যাভিটি, সেজন্য সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সব জায়গায় সেম পৃথিবী সারফেসের মধ্যে। আচ্ছা, আর এখানে কি বলা আছে, সেন্টার অফ গ্র্যাভিটি হবে প্লেন ল্যামিনা। ল্যামিনা মানে হচ্ছে একটা পাতলা টুকরা। ঠিক আছে, আপনি যদি একটা ত্রিভুজ চিন্তা করেন, এখন ত্রিভুজের একটা ত্রিভুজাকার কোনো বস্তু, এটা যদি পাতলা একটা টুকরা নিতে পারেন যেটার মানে কি বলে ঘনত্বটা খুবই কম, তখন আপনি যেই বস্তুটা পাবেন সেটাকে বলবেন ল্যামিনা। ঠিক আছে, ইউনিফর্ম থিকনেসটা সব জায়গায় একই রকম হবে। ঠিক আছে, ডেনসিটিও সেম হবে। আচ্ছা, কন্ডিশন ফর সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে কি বলছে, সিমেট্রিক্যাল অবজেক্ট হইলে এবং ইউনিফর্ম ডেন্সিটি হইলে সেন্টার অফ গ্র্যাভিটি লাইস এট দ্য জিওমেট্রিক সেন্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, দুইবার আসছে এখানে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ইরেগুলার অবজেক্ট, মানে সেন্টার ওই যে ল্যামিনা সিমেট্রিক্যাল অবজেক্ট ছাড়া যদি ইরেগুলার অবজেক্ট হয়, এটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করাটা অনেক কঠিন, তাই না? ইন্টিগ্রেশন করে বের করতে পারি। আর এ প্লাম লাইন, সাসপেনশন মেথড, এগুলো আমিও জানি না, এগুলো আমি ইন্টারনেট থেকে নিয়েছি আর কি। যদি মানে সরাসরি, এগুলো খুব জনপ্রিয় মেথড দেখলাম, এগুলো আপনাদের মনে রাখতে পারেন আর কি, না দেওয়ার সম্ভাবনাই বেশি। আমরা সিমেট্রিক্যাল অবজেক্ট নিয়ে কাজ করছি, আমাদের ম্যাথমেটিক্সেও আমরা যেই অবজেক্টগুলো নিয়ে পড়ছি সেগুলো সিমেট্রিক্যালই ছিল, তাই না? এইগুলো বোধহয় ইঞ্জিনিয়ারিংয়ের মেথড। আচ্ছা, এখানে বলছে কি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এইগুলোর থেকে আসার সম্ভাবনা কম আর কি। যে এখানে বলছে কি ফর এ সিস্টেম অফ পার্টিকেলস কোঅর্ডিনেটস সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, পার্টিকেল মানে হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র 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 জিনিস দিয়ে আপনি যদি একটা বস্তু তৈরি করেন, তাহলে এটার সেন্টার অফ গ্র্যাভিটি এই যে এক্স অক্ষ কি হচ্ছে সামেশন অফ প্রত্যেকটা পার্টিকেলের ওয়েটকে ওই পার্টিকেলের লেন্থ দ্বারা গুণ করব। ঠিক আছে, আর ডিভাইডেড করব কি দ্বারা, প্রত্যেকটা পার্টিকেলের ওয়েট কি বলে ইয়ের যোগফল দ্বারা, ওয়েটের যোগফল দ্বারা। তাহলে ওয়াইটাও আমরা এভাবে বের করব। ঠিক আছে, ওয়াই সমান কত হচ্ছে সামেশন অফ ডাব্লিউ আই ওয়াই আই সামেশন অফ ডাব্লিউ আই। তো এরপরে হচ্ছে ল্যামিনা এবং সলিড বডির জন্য কি হবে, তখন যদি ল্যামিনা হয় তখন কিন্তু পয়েন্টগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আমরা জানি সামেশন থেকে ইন্টিগ্রেশনটা আসছে কোন সময়, কন্টিনিউয়াস ফাংশনের যোগফল বের করার জন্য, তখন কি আসছে আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসছে। তখন আপনি ওই যে এক্স বার সমান কি করবেন, সামেশন অফ এক্স ডিএম মানে ক্ষুদ্রতম ভর, আর নিচে কি থাকবে সামেশন অফ ডিএম, অর্থাৎ এইটারই
আপডেট ভার্সন হচ্ছে এইটা, ঠিক আছে। সিমিলারলি ওয়াই, এই যে ওয়াই কোঅর্ডিনেটটা আপনারা এভাবে বের করতে পারবেন, ঠিক আছে। আর ডেনসিটি যদি ইউনিফর্ম হয় তাহলে এক্স বার হচ্ছে কি, ওই যে ডি এ, একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রের কাট করে যদি আমি নেই, এই যে ডি এ, এই যে ডি এ, তো এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো এটাই বললাম আর কি, এগুলো তো আমাদের ওই যে বড় বড় অঙ্ক করার জন্য কাজে লাগে সূত্রগুলো, তো সূত্রগুলো আমরা একটু লিখে দিলাম এখানে, আর আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এই যে কমন কিছু ফিগারের আপনার কি বলে এটারে, সেন্টার অফ গ্র্যাভিটি কই থাকে। যদি ইউনিফর্ম রড হয়, একটা রডের এটা কোথায় থাকে, L/2 থাকে। এখানে একটু ভুল উঠছে, এটা কততে থাকবে, অর্থাৎ মাঝখানে মধ্যবিন্দুতে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। রেক্ট্যাঙ্গেল হইলে ডায়াগোনাল দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ এই দুইটা ডায়াগোনাল যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি। ট্রায়াঙ্গেল হইলে সেন্ট্রয়েড, ওই যে আমরা পড়ছিলাম সেন্ট্রয়েডের সূত্র, x1 x2 x3 ডিভাইডেড বাই 3, y1 y2 y2 ডিভাইডেড বাই 3, বা আমরা যেটা পড়ছি ভরকেন্দ্র, ভরকেন্দ্র যেটা সেটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেমিসার্কুলার ল্যামিনা, সেমিসার্কুলার ল্যামিনা মানে কি, এই যে সার্কেল মানে অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের এই মাঝখান দিয়ে যদি আমি দুইটা পার্ট করি, এই যে দেখেন ফ্ল্যাট সাইডের, ঠিক আছে, কোথায় থাকবে 4r/3π, ফ্ল্যাট সাইডের 4π/3 মানে এইখানে থাকবে কোথাও, ঠিক আছে, এতটুকু দূরত্বে থাকবে আর কি। আচ্ছা, সলিড হেমিস্ফিয়ার মানে কি, এটা হচ্ছে একটা গোলক আর কি। তো গোলকের ক্ষেত্রে 3r/ মানে ফ্ল্যাট সারফেস থেকে মানে মাঝখানে যদি আপনি নেন, এই যে এই 3r/8 এই দূরত্বের মধ্যে কি থাকবে, এটার সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। আর কোণের ক্ষেত্রে থাকবে কি h/4, আপনি যদি কোণ চিন্তা করেন, কোণ হইলে এটা যদি কোণকে h হয় তাহলে h/4 এইখানে থাকবে কোথাও, ঠিক আছে। তো এগুলো আপনার মনে রাখতে হবে আর কি, কিছু কমন জিনিস, তো এগুলো আমি লিখে রাখছি। এগুলো প্রমাণ করাটা তো পরীক্ষার মধ্যে আসবে না, আমাদের বলবে আর কি যে কোণের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, হেমিস্ফিয়ারের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, বা সেমিসার্কুলার ল্যামিনার সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে, এইটা প্রশ্নটা আসতে পারে আর কি পরীক্ষার মধ্যে। তো এগুলো যদি মনে রাখতে পারেন ভালো আর কি, মনে রাখাটা আসলেই কঠিন, আপনাদের তো পড়াশোনার শেষ নাই বিসিএসে। তো এখানে এটাই বলা হচ্ছে, ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ইউনিফর্ম রড অফ লেন্থ 2 মিটার। তাহলে 2 মিটার হইলে এটার মাঝখানের মানে অর্ধেকে থাকবে, তাহলে 1 মিটার দূরে থাকবে। তারপর ফাইন্ড দ্য ট্রায়াঙ্গুলার ল্যামিনা সেন্টার অফ গ্র্যাভিটি অফ ট্রায়াঙ্গুলার ল্যামিনা, তাহলে তো আমরা বললাম যে ভরকেন্দ্র বরাবর থাকবে। এরপরে সেমিসার্কুলার ল্যামিনা হইলে কি, ওই যে 4r/3π, ঠিক আছে, মান বসায় ছোট ছোট অঙ্ক দিয়ে দিতে পারে কিন্তু, তো এই জন্যই বললাম আর কি এগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের প্রথম যেটা অবজেক্টিভ বা এমসিকিউ, দেখেন তো এখানে কি বলছে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ইউনিফর্ম রড, তাহলে আমরা এটা জানি, এটা একটু আগেই পড়লাম, তাই না। সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা, এটা আমরা একটু আগে পড়লাম, কোথায়, সেন্ট্রয়েডে থাকবে। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ হেমিস্ফিয়ার রেডিয়াস r ইজ এট, আমরা এটাও পড়লাম যে 3r/8, তাই না, এইখানে থাকবে, তাই তো 3r/8, ঠিক আছে। দ্য সিজি অফ এ ইউনিফর্ম সার্কুলার রিং, সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ইউনিফর্ম সার্কুলার রিং, ঠিক আছে। তো এটা কি বলছে, অ্যাট দ্য সেন্টার, অ্যাট সার্কামফারেন্স, আউটসাইড দ্য রিং, অন এনি পয়েন্ট অ্যালং দ্য রেডিয়াস, তাহলে কোথায় হবে, অ্যাট দ্য সেন্টার। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কিন্তু আপনাদের আছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা রিং, তাই না, এই রিংয়ের সেন্টার অফ গ্র্যাভিটি কেন্দ্রে আছে, ঠিক আছে। রিংয়ের চারদিকে তো কোনো কিছু নাই, তাহলে আপনি যদি একটা রিংয়ের মাঝখানে ধরেও থাকেন, রিং তো এটা পড়ে যাওয়ার কথা না। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এখানে কি বলছে, সার্কামফারেন্সে থাকবে, মানে ওই বস্তুটার উপরেই থাকবে, নট নেসেসারি ওই বস্তুটার বাইরেও থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই রিংয়ের উপরে কোনো বিন্দুতে হবে, নট নেসেসারি, এটা কিন্তু কি হইতে পারে, ওই রিংয়ের বাইরের কোনো বিন্দুতেও হইতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ, যে আউটসাইড অফ দ্য রিংও হইতে পারে, কিন্তু এখানে তো আমরা জানি, পার্টিকুলারলি জানি যে সেন্টারের মধ্যে থাকবে, কারণ এটা হচ্ছে কি ইউনিফর্ম সার্কুলার রিং, ঠিক আছে।
সিমেট্রিক্যাল অবজেক্ট, ট্রায়াঙ্গুলার ল্যামিনা বেসড বি অ্যান্ড হাইট কত এইচ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য বেস। একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা আছে, তাহলে এটা আমরা জানি কি কতটুকু থাকে, h/3 মনে হয়, তাই না? ওই যে আমরা এটা তো পড়ছিলাম যে এইটা যদি হয় তাহলে এখান থেকে যদি আপনি লম্ব টানেন তাইলে এই পয়েন্ট হচ্ছে কত, এটা কত অনুপাতে ভাগ করে, 1:2, তাই না? ভরকেন্দ্রটা 1:2 ভাগ করে না? তাহলে এইটার যে হাইট, এই হাইটের 3/1 হচ্ছে কি, 1 ভাগ উপরে কি থাকে, তার ভরকেন্দ্রটা থাকে। আমরা পড়ছিলাম যে ত্রিভুজের উপর অঙ্কিত এখন ত্রিভুজের একটা বিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্ব উপর ত্রিভুজের ভরকেন্দ্র যদি থাকে তাহলে সেটা তাকে কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, পরে সিমেট্রিক্যাল অবজেক্ট, সিমেট্রিক্যাল অবজেক্টের জন্য সিজি কোথায় থাকে, জিওমেট্রিক্যাল সেন্টারে থাকে, তাই না? এটা আমরা পড়লাম। সিজি অফ এ ইউনিফর্ম সেমিসার্কুলার লেমিনা অফ রেডিয়াস, তাহলে সেমিসার্কুলার লেমিনা, সেমিসার্কুলার লেমিনা, আরেকটা হচ্ছে হেমিস্ফায়ার। এই দুইটার মধ্যে আমার কনফিউশন লাগতো। হেমিস্ফায়ারটা হচ্ছে সলিড বস্তুর ক্ষেত্রে থাকে, মানে ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, আর সেমিসার্কুলারটা হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে আপনাদের কনফিউজ লাগতে পারে, আপনারা চেক করে নেবেন আর কি। সরি, এটা বোধহয় ভুল লিখলাম, এটা কত হবে, 4r/3π, তাই না? 4r/3π, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা কিন্তু মুখস্থ। Principle of moments of CG states sum of weights is equal to total weight, sum of momentum about x-axis, আচ্ছা, sum of areas is equal to total area। আচ্ছা, প্রিন্সিপাল অফ মোমেন্টস অফ সিজি কি স্টেট করে, সাম অফ এরিয়া ইজ ইকুয়াল টু টোটাল এরিয়া, সিজি অলওয়েজ অ্যাট দ্য অরিজিন। তাহলে এখানে তো মোমেন্টের একটাই কথা আছে, তাহলে আনসার কি হবে, বি হবে। অর্থাৎ সবগুলা মোমেন্ট যে কোনো অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়েট এবং ডিস্টেন্স অফ দ্য সিজি ফ্রম দ্য অ্যাক্সিস, ঠিক আছে? অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে কোনো অ্যাক্সিসের থেকে দূরত্বটা গুণফল হবে, তাই না? আর এটার ওজন দিয়ে আমরা গুণ করব। আচ্ছা, এইটা আবার ব্যাক করছে সিজি অফ এ সলিড, আচ্ছা সলিড হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার কি হবে, 3r/8। তো এইখানে আমাদের আজকের ক্লাস শেষ। তো আমার যেটা সাজেশন হবে, আপনারা তো প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে? তো গণিতের উপর এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিলে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, বড় বড় প্রমাণ দেখারও দরকার নাই। আপনারা এখান থেকে জাস্ট বেসিকগুলা, আমাদের সিলেবাসে যে জিনিসটা ছিল আর কি, যে কি ছিল, সেন্টার অফ গ্র্যাভিটির কোনটার সেন্টার অফ গ্র্যাভিটি কি, সেন্টার অফ গ্র্যাভিটি কিসের উপর নির্ভর করে, ভার্চুয়াল ওয়ার্ক কি, ভার্চুয়াল ওয়ার্ক কি কিসের উপর নির্ভর করে, ইকুইলিব্রিয়ামের মানে জেনারেল কন্ডিশন কয়টা, 2টা আমরা পড়ছি, তাই না? তো এই জাস্ট সাধারণ জিনিসগুলোই পড়বেন আর কি, খুব বড় বড় প্রমাণ মাথার মধ্যে নেওয়ার দরকার নাই, আর এইগুলো সূত্র অতগুলো দেখার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে ডেফিনেশনগুলো পড়বেন। আরেকটা যেটা পড়বেন সেটা হচ্ছে উদাহরণ পড়বেন আর কি। যেমন স্টেবলের জন্য, মানে একটা বস্তুকে আপনি ওই যে একটা বাটির মধ্যে একটা বল আছে, তাহলে এখানে কোন ধরনের ইকুইলিব্রিয়াম হচ্ছে, পাহাড়ের উপর যেটা আছে, তাহলে এরকম আরও 3-4টা করে উদাহরণ যদি আপনারা বই থেকে দেখে নেন, আসলে ওইগুলোই পরীক্ষায় আসার মানে সম্ভাবনা বেশি আর কি। আর বড় বড় প্রমাণ এই পরীক্ষা মানে অবজেক্টিভের জন্য আসবে না। আর এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আসলে আপনার মানে ম্যাথমেটিক্স করার খুব একটা মানে জায়গা নাই আর কি। তো সেখানে আপনাকে অবশ্যই এগুলোই দিবে চিন্তা করার জন্য, এটা খুব তাড়াতাড়ি আনসার করতে পারবেন আর কি। তো আশা করি যে আজকের ক্লাসটা আপনাদের কাজে লাগবে। তো আপনাদের প্রিপারেশন আরও ভালো হোক। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।